আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সুন্দর আছো এবং নিয়মিতভাবে পড়াশোনা করতেছো। আজকের লেকচারে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকে আমরা পড়ব কোন অধ্যায়? শব্দ অধ্যায় নিয়ে, অর্থাৎ অধ্যায় ৮ শব্দের কথা নিয়ে। এবং এই শব্দ চ্যাপ্টারটা তোমরা যত উপরে উঠবা তত আরো ইন ডিটেইলসে পড়া শিখবা যে আসলে শব্দটা কি, শব্দটা কিভাবে তৈরি হয়, শব্দটা কিভাবে চলাচল করে, শব্দটা আমরা কিভাবে শুনতে পারি। এই জিনিসগুলো নিয়ে তোমরা ইন ডিটেইলস আলোচনা করবা। বাট আজকে আমরা, যেহেতু তোমরা ক্লাস 7 এবং ক্লাস 7 এ যেহেতু আছো, সো যতটুকু দরকার বইতে যতটুকু বেসিক দেওয়া আছে তার একদম প্রপার ইন ডেপথ নলেজটা ইনশাআল্লাহ আজকের লেকচারে তোমার দেওয়া স্টার্ট করব। অর্থাৎ আজকের এই ১ নাম্বার লেকচারে আমরা আসলে কি জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। প্রথমে আমরা দেখব যে শব্দটা আসলে কিভাবে আমরা শুনি বা শব্দটা আসলে কোথা থেকে উৎপন্ন হয়, শব্দের ধরন কিরকম হতে পারে। সো এই বেসিকগুলো কনসেপ্ট নিয়ে আলোচনা। ঠিক আছে, সো কথা বাড়াবো না, চলো আজকে লেকচার শুরু করি। আজকের লেকচারে প্রথম আছে শব্দ এবং শব্দের ধরন। আচ্ছা, আমি যদি একটুখানি তোমাদেরকে বলি যে মনে করো আমি যদি কলমটা ফেলে দেই, তাহলে কি হয়? তোমরাও কি একটা টাক করে শব্দ শুনতে পারবা না? আমি যদি একটু জোরে পা ফেলি, তাহলে তোমরা কি শব্দটা শুনতে পারতেছো না? তার মানে আমরা কিন্তু শব্দ বিভিন্ন জায়গা থেকে শুনতে পারি। আমি যদি একটুখানি এলাবোরেট করি যে আমরা শব্দ বিভিন্নভাবে শুনতে পারি, বিভিন্ন ভাবে শুনতে পারি, শুনতে পারি। ঠিক আছে, এখন কিছু শব্দ শুনতে আমাদের খুব ভালো লাগে, যেমন গিটারের শব্দ, ড্রামের শব্দ, হারমোনিয়ামের শব্দ, তবলার শব্দ। এগুলো শুনতে না খুব কেন জানি স্মুথ মনে হয়। আবার কিছু কিছু শব্দ শুনতে আমাদের একদমই ভালো লাগে না, যেমন গাড়ির হর্নের শব্দ। ঠিক আছে, তোমার পাশে যদি কেউ জোরে ওই যে ওই ভুভুজেলা আছে না, যে এভাবে পু 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 করে ক্রিকেট ক্রিকেট বা ফুটবল মাঠে বাজায়, এগুলো যদি কনস্ট্যান্ট ১ ঘন্টা ২ ঘন্টা বাজাইতে থাকে, তোমার মনে হবে না যে এই ব্যাটারি আগে বের কর, কানটা মনে হয় ফাটাই দিল। কিছু কিছু শব্দ আমরা এখানে বলতে পারবো যে কিছু শব্দ আমাদের, কিছু শব্দ আসলে শুনতে ভালো লাগে, আমাদের ভালো লাগে। ঠিক আছে, যেমন কিসের শব্দ? গিটারের শব্দ। ঠিক আছে, গিটার, তবলা, হারমোনিয়াম, এগুলা। আবার কিছু শব্দ, কিছু শব্দ আমাদের শুনতে বিরক্ত লাগে, বিরক্ত লাগে। এটার মধ্যে আছে মনে করো হর্নের শব্দ, তারপর হচ্ছে ভুভুজেলা, যেটা বললাম ভুভুজেলা। এদের শব্দগুলো কিন্তু আমরা একরকম শুনতে পারি না, যে মনে হয় বিরক্তির সৃষ্টি হচ্ছে। এবার যদি আপনাদের বইটা আমি একটুখানি রিডিং দিই, এখানে আসলে টপিকে কি বলা হয়েছে, এখানে আপনি একটু লক্ষ্য করবেন যে এখানে বলা হচ্ছে আমরা আমাদের কানের মাধ্যমে শব্দ শুনতে পাই। আমরা আসলে কোথা দিয়ে শব্দ শুনতে পাই? আমরা কি কানের সাহায্যে শব্দ শুনতে পাই না? কোনো শব্দ হলে কি আমাদের মেইন যে অর্গান বা বডি পার্টটা কাজ করে সেটা হচ্ছে কান। একটি স্টিলের বাটিকে মেঝেতে ফেলো, শব্দ শুনতে পারবে। একটা স্টিলের বাটিতে আপনি মেঝেতে ফেলে দেন, টাক 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 করে আপনার একটা শব্দ হচ্ছে। তুমি যখন কথা বলো তখন মুখ থেকে শব্দ শুনতে পাও। আমি যে আপনাদের জন্য আপনাদের সাথে কথা বলতেছি, আমি কি বলতেছি সেটা আমি শুনতে পারতেছি, আমি কি বলতেছি সেটা আপনারা শুনতে পারতেছেন। আমি যখন মুখ দিয়ে কথা বলতেছি কান এই শব্দটা শুনতে পারতেছে, আমি যখন মুখ দিয়ে কথা বলতেছি আপনারা আপনাদের কান দিয়ে সেটা শুনতে পারতেছেন। আরিয়ান তার বাড়ির অ্যালার্মের শব্দে ঘুম থেকে ওঠে। সে তার স্কুলে যাবার পথে নানা রকম শব্দ শুনতে পায়, পাখির কাকলি, রাস্তায় রিক্সার বেলের টুংটাং শব্দ, গাড়ির হর্ন, মানুষের হইচই ইত্যাদি নানা রকম শব্দ। বন্ধুরা যখন কথা বলে তখন গলা থেকে উৎপন্ন সব রকম শব্দই তুমি
চিনতে পারো, মানে আমার যখন একটা বন্ধু কথা বলতেছে তখন আমি তার গলা থেকে যখন কথা বলতেছে তখন আমরা খুব সহজে তাকে আইডেন্টিফাই করতে পারি। কেন আইডেন্টিফাই করতে পারি ভাইয়া? কারণ প্রত্যেকজন মানুষের গলার ভয়েসটা এক এক রকম। আপনি চিন্তা করেন, আপনি যে ক্লাস করতেছেন আপনার গলার ভয়েস হয়তো বা খুব পাতলা হইতে পারে, আমার গলার ভয়েস খুবই মোটা। ঠিক আছে, যখন আপনি আমার ভয়েসটা বারবার শুনতেছেন, বারবার মোটা ভয়েসটা শুনতেছেন, এখন যদি আপনি ভিডিও ছাড়া আপনাদের জাস্ট ফোন, ওভার দ্য ফোনে যখন কথা বলবো, আমার ভয়েসটা কিন্তু বারবার শোনার কারণে আপনার ব্রেনে স্টোর হয়ে গেল যে ভাইয়ার, হ্যাঁ ভাইয়ার ভয়েসটা তো একটু মোটা, তখন আপনার মনে হবে ভাই আপনার ভয়েসটা যেন কোথায় 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 না কোথাও শুনছি। তার মানে বুঝা গেছে আপনি কান দিয়ে কিন্তু ব্যাপারটা করতে পারতেছেন। আচ্ছা, আমরা যে সকল শব্দ শুনতে পাই তার মধ্যে কিছু শব্দ আছে শ্রুতিমধুর। ঠিক আছে, আমরা আমরা যে শব্দগুলো শুনতে পাই তার সবগুলাই কিন্তু আমাদের হচ্ছে শ্রুতিমধুর না। কিছু আছে শ্রুতিমধুর, কিছু হচ্ছে আমাদের বিরক্তি করে। এদের মধ্যে সুর আছে, এদের মধ্যে কি আছে ভাইয়া? সুর আছে, শুনতে ভালো লাগে এরকম শব্দ হলো এই যে বাঁশির সুর, হারমোনিয়াম, হারমোনিয়ামের শব্দ এগুলা। কিছু শব্দ গোলমেলে সুরহীন এবং বিরক্তিকর, কিছু শব্দ গোলমেলে সুরহীন এবং বিরক্তিকর, এই যে হর্নের শব্দ, গাড়ির হর্নের শব্দ, ঠিক আছে, লোহা কাটার শব্দ, লোহা কাটার শব্দ, কুকুরের ঘেউ ইত্যাদি, যেগুলো শুনতে আসলে বিরক্তির উদ্বেগের কারণ হয়। বুঝা গেছে তাহলে? আচ্ছা, এটার হচ্ছে খুব বেশি ইম্প্যাক্ট না, এটা জাস্ট শব্দ কিভাবে আমরা শুনতে পারি এটাও না, আমাদের শব্দের আসলে একটা বেসিক কনসেপ্ট, একটা সারফেস লেভেলের কনসেপ্ট এখানে দেওয়া ছিল। ওকে, এবার শব্দের উৎপত্তি। আচ্ছা, শব্দ আসলে কোথা থেকে তৈরি হয় মাথায় রাখবেন। আমি যদি একটুখানি লিখি আপনাদের জন্য, প্রথম কথা, শব্দ আসলে জিনিসটা কি, আপনাদেরকে যদি প্রশ্ন করি ভাইয়া যে শব্দ আসলে জিনিসটা কি, আপনারা এক কথায় কি উত্তর দিবেন জানেন? শব্দ হচ্ছে এক প্রকার শক্তি। শব্দ হচ্ছে আমার এক প্রকার শক্তি। শব্দ হচ্ছে আমার এক প্রকার শক্তি। এবং মজার কথা হচ্ছে যে এই শক্তি বলতে আসলে কি বোঝায়? এই শক্তি বলতে আসলে ভাইয়া কি বোঝায়? শক্তি বলতে বোঝায় যার কাজ করার সক্ষমতা আছে, যার কাজ করার সামর্থ্য আছে, সামর্থ্য আছে। ওকে, এবার মনে করেন আমি যদি আপনাদের বলি যে শক্তির তো কাজ করার সামর্থ্য আছে, আচ্ছা গুড, কাজ করার সামর্থ্য আছে, এখন কাজ করার সামর্থ্যটা আসলে কি ভাইয়া? এটা যদি একটুখানি আমাদের ব্রিফ করতেন। মনে করেন আপনাকে আমি যদি বলি যে ভাইয়া চলেন তো আমরা হচ্ছে নিচ থেকে কিছু শাকসবজি কিনে নিয়ে আসি, আপনি কি বলবেন না যে ভাইয়া আমার এখন ভালো লাগতেছে না, আমি যাব না? আপনি চাইলে এটা বলতে পারেন, বা আপনি বলতে পারেন আচ্ছা ভাই চলেন আমরা একসাথে নিয়ে আসি। ব্যাপারটা হচ্ছে আপনি কাজ করতেছেন কি করতেছেন না ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে আপনার কিন্তু ওই স্পেসিফিক কাজ করার সামর্থ্যটা আছে। ঠিক আছে, এখন আমি যদি বলি যে আসেন ভাইয়া আমরা 50 কেজির বস্তা তুলি ইন্ডিভিজুয়াল, আপনি 50 কেজি তুলবেন, আমি 50 কেজি তুলবো, আপনার প্রথম ওয়ার্ডটা কি থাকবে? আরে কি বলেন ভাইয়া, আমি 50 কেজি কিভাবে তুলবো? তার মানে আপনার কথার মিনিং হচ্ছে যে আপনি কিন্তু এই কাজটা আসলে করতে পারবেন না। কেন পারবেন না? আপনার ওই কাজটা করার সামর্থ্য নাই। তার মানে এইখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কাজটা আসলে করতে পারতেছেন, ধরা হয় ওই কাজ করার আসলে সামর্থ্য আপনার আছে, এবং এইটা দিয়ে আপনি কাজে কনভার্ট করতে পারবেন আপনার বলটাকে। ঠিক আছে, সো এটাও হচ্ছে এক প্রকার যে শক্তি, যে এই শব্দের আপনার যেহেতু শক্তি, তার মানে এর কি আছে ভাইয়া? কাজ করার সামর্থ্য আছে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে বলা হয়েছে যে শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কি করতেছে ভাইয়া? কানের শ্রবণের অনুভূতি যোগাচ্ছে, শ্রবণের অনুভূতি যোগাচ্ছে। তার মানে আমরা এই এক প্রকার শক্তি, এই শক্তির কারণে আমরা কি করতে পারতেছি ভাইয়া? আমরা কানে শুনতে পারতেছি। শ্রবণের অনুভূতি মানে আমাদের কানে শুনতে পারতেছি এক বাংলা ভাষায়। ঠিক আছে, এইবার কথা হচ্ছে আসলে শব্দটা কিভাবে তৈরি হয়। শব্দটা ভাইয়া কিভাবে তৈরি হয় মাথায় রাখবেন যে বস্তুর কম্পন থেকে, বস্তুর কম্পন হতে আমার অ্যাকচুয়ালি শব্দ তৈরি হয়। বস্তুর কম্পন হতে শব্দ তৈরি হয়। ঠিক আছে, বস্তুর কম্পন থেকে আমার অ্যাকচুয়ালি শব্দ তৈরি হচ্ছে।
তাহলে এখানে আপনি দেখেন কি আছে, কোন বস্তু কম্পনের ফলে আমাদের শব্দ সৃষ্টি হয়, কম্পনশীল যে বস্তু শব্দ সৃষ্টি করে তাই হলো শব্দের উৎস। তার মানে আমাদের এই যে বস্তুর কম্পনের থেকে যেহেতু শব্দ তৈরি হচ্ছে, তাহলে শব্দ তৈরির উৎসটা কি আসলে এই বস্তুর কম্পন না? এই বস্তুর কম্পনটাই হচ্ছে আমাদের শব্দ তৈরির উৎস। শব্দ তৈরির উৎস, বস্তুর কম্পনটাই হচ্ছে আমাদের শব্দ তৈরির উৎস। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, সো এই পার্টটা তো আপনারা মোটামুটি ক্র্যাক করতে পারলাম আমরা। এবার আসে শব্দের সঞ্চালন। আচ্ছা, এখানে শব্দের সঞ্চালনকে আসলে বিভিন্নভাবে আইডেন্টিফাই করা যায়, বাট আপনাদের এখানে যেভাবে আইডেন্টিফাই করা হয়েছে এটা আসলে মানে যখন আস্তে আস্তে উপরে উঠতে থাকবেন দেখবেন যে এই আইডেন্টিফাইটা আসলে পার্শিয়াল আইডেন্টিফাই। এটা একটা পার্শিয়াল আইডেন্টিফাই, বাট অ্যাকচুয়াল আইডেন্টিফাইটা আপনারা 11-12 যদি আপনারা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়েন, মানে সায়েন্স নিয়ে পড়েন, তখন আপনারা এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক আছে, সো আমি আপনাদের পার্শিয়াল আইডেন্টিফাইটাই একটুখানি বলে দিচ্ছি। আচ্ছা, শব্দের সঞ্চালন, এখন আমাদের টপিকটা কি ভাইয়া? শব্দের সঞ্চালন। শব্দের সঞ্চালন, ওকে। সো মনে করেন আমার এখানে একটা বস্তু আছে, মনে করেন পিরিচ আছে, স্টিলের পিরিচ, একটা স্টিলের পিরিচ আছে, প্লেট মনে করেন। এই বান্দাটা যখন শব্দ তৈরি করলো, মনে করেন এই স্টিলের প্লেটটা আপনার হচ্ছে মেঝেতে পড়ে গেল, এই স্টিলের প্লেটটা ঠাস করে আমার মেঝেতে পড়ে গেল, মনে করেন ঠাস করে আমার এরকম পিরিচ, ঠাস করে আমার মেঝেতে পড়ে গেল। যখন মেঝেতে পড়ে গেল, সে তার চারপাশে কি তৈরি করবে ভাইয়া? শব্দ তৈরি করবে। আমি এইভাবে একটু দেখাচ্ছি, যখন মেঝেতে পড়ে গেল সে কি করলো জানেন? একটা শব্দ আপনি কানে শুনতে পারলেন। এইবার কথা হচ্ছে যে আপনি কিভাবে আসলে শব্দটা কানে শুনতে পাবেন? আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, মেঝেতে পিরিচটা মেঝেতে পড়ে গেল, এই পিরিচটা টাক করে একটা শব্দ করলো, এই শব্দ আমার কানে আসলো, সিম্পল, আমি এইভাবে শুনতে পেলাম। কিন্তু কথাটা হচ্ছে প্রসেসটা কি? এবার মনে করেন যে যখন পিরিচটা আপনার মেঝেতে পড়লো, ওই স্থানের ওই পিরিচের আশেপাশে কি আমার বায়ুর কণা আছে না? এরকম বায়ুর কণা আছে না ভাইয়া? এরকম বায়ুর কণাকে যদি আমি কিছুটা আইডেন্টিফাই করি, দেখেন চারদিকে চতুর্দিকে কিন্তু আমার বায়ুর কণা আছে, চতুর্দিকে কিন্তু ভাই এরকম আমার বায়ুর কণা আছে। সো আমি এই বায়ুর কণাকে আইডেন্টিফাই করলাম, ঠিক আছে। সো দেখা গেল যে ও যখন পিরিচটা মাটিতে পড়লো, তাহলে কি ওর মধ্যে একটা কম্পন তৈরি হয়েছে না ভাইয়া? ও যখন মাটিতে পিরিচটা যখন মাটিতে পড়ার সাথে সাথেই এই পিরিচে কি তৈরি হয়েছে ভাইয়া? পিরিচে আমার একটা কম্পন তৈরি হয়েছে মাটিতে পড়ার সাথে সাথে। যখন আমার মাটিতে পড়ার সাথে সাথে একটা কম্পন তৈরি হইলো, এই কম্পনটা কি করবে জানেন? এই কম্পনটা এর পিরিচটা চারপাশের বায়ুর যে কণাগুলো আছে, এই বায়ুর কণাকে পাস করে দিবে। এই বায়ুর কণাকে ভাইয়া পাস করে দিবে। এরপরে পাস করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে আমার এই পিরিচের ঠিক পাশের বায়ুর কণাটা হচ্ছে এইটা। তাহলে এই পিরিচটা এই বায়ু কণাকে আমার কম্পনটা পাস করে দিলে সে কি করবে জানেন? এইভাবে বায়ুর কণাটাও একটা কম্পন দিবে, এইভাবে বায়ুর কণাটাও একটা কম্পন দিবে। এই তারপরে এই যে কণাটা, বায়ুর কণাটা কম্পনটা দিল, তারপরে কি করবে জানেন? এই কণাটা কম্পনের মাধ্যমে তার পাশের কণাকে তার যে কম্পনটা সেটা ট্রান্সফার করে দিবে। এই বায়ুর কণাও আপনার কি হলো? আস্তে করে কম্পিত হলো। এই বায়ুর কণা কম্পন দেওয়ার পরে তার পাশের কণাকে সে তার এই কম্পনটা ট্রান্সফার করে দিবে, তার পাশের কণাকে তার এই কম্পনটা ট্রান্সফার করে দিবে। এইভাবে কম্পনটা আস্তে 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 তার পাশের কণাকে ট্রান্সফার করতে 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 এই কম্পনটা আপনার কানে এসে পৌঁছালো। আমি আবার বলতেছি, পিরিচ মেঝেতে পড়লো ভাইয়া, পিরিচটা আমার মেঝেতে পড়লো,
পিরিচটা যখন আমার মেঝেতে পড়লো, এই পিরিচটা কি কম্পিত হয়েছিল, কম্পন দিছিল। এই কম্পনটা তার ঠিক পাশে থাকা বায়ুর কণাকে ট্রান্সফার করে দিল। ঠিক আছে, এই দেখেন পাশে থাকা বায়ু কণা কম্পন দিল। কম্পন দেওয়ার পরে এই কণা কি করবে জানেন, তার মধ্যে থাকা যে কম্পনটা সুন্দর মতো তার পাশের বায়ু কণাকে ট্রান্সফার করে দিবে। ট্রান্সফার, এই কণাটা পাশে থেকে আসা কম্পনটা নিয়ে নিজে কম্পিত হবে, কম্পিত হয়ে তার মধ্যে থাকা কম্পন এবার পাশের কণাকে ট্রান্সফার করে দিবে। পাশের কণাকে ট্রান্সফার করে দিলে সেও কম্পিত হবে। সে কি করবে, তার পাশে থাকা কণাকে এই কম্পনটা ট্রান্সফার করে দিবে, সেও পাশে কণা কম্পিত হবে। সেও কম্পিত হওয়ার পরে তার এই কম্পনটা তার পাশে কণাকে ট্রান্সফার করে দিবে। এইভাবে কম্পনটা একটা বায়ু কণা থেকে আরেকটা বায়ু কণায় আস্তে 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 ট্রান্সফার হতে থাকে। এবং সেম অ্যাজ, মজার কথা দেখেন, আপনি বলতে পারেন ভাইয়া তাহলে উপরে গুলা কিভাবে হচ্ছে। আপনার এই এই এতটুকু তো বুঝতে পারছেন ভাইয়া, এতটুকু তো ভাই বুঝতে পারছেন। এবার আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, আপনি তো একটা পার্ট দেখাইলেন, বাকি উপরের পার্টগুলো কিরকম হচ্ছে। মাথায় রাখবেন, এই পিরিচটা এই কণাকে যেমন কম্পন দিছে, এই পিরিচটা একই সাথে এই কণাকেও কম্পন দিবে। এই পিরিচটা একই সাথে এই কণাকেও কম্পন দিবে, এই কণাকেও কম্পন দিবে, এই কণাকেও কম্পন দিবে, এই কণাকেও কম্পন দিবে। মানে এরকম না যে পিরিচ তুমি প্রথমে কম্পন নিবা, তার তার মাথার উপরে কণাকে বলবে না তুমি কিন্তু পরে নিবা, এরকম হবে না, এরকম হয় না। একই সাথে এই কণা, এই কণা, এই কণা, এই কণা, এই কণা, এই কণা, এই কণাগুলো কি আছে, এই পিরিচের পাশেই আছে না ভাইয়া, এই পিরিচের কাছাকাছি আছে না। এই এই কাছাকাছি থাকা কণাগুলোকে পিরিচ কম্পনটা একই সাথে ট্রান্সফার করে দিচ্ছে। ঠিক আছে, একই সাথে ট্রান্সফার করে দিচ্ছে। তখন দেখা যায় যে এই কণাটা যখন উপর নিচ করতেছে, এই কণাও আমার একই সাথে 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 উপর নিচ করতেছে। তারপরে এই কণা যখন তার কম্পনটাকে পাশের কণাকে ট্রান্সফার করে দিবে, একই সময় এই কণাও তার কম্পনকে পাশের কণাতে ট্রান্সফার করে দিলে এই সারাউন্ডিং সব কটা কণা একই সাথে এবার আন্দোলন করবে। তার মানে বুঝা গেছে? তার মানে আপনি কাহিনীটা ধরতে পারছেন ভাইয়া? এই কণাগুলো একই সাথে কম্পন দিবে, আবার এই কণাগুলো একই সাথে তার পাশে কণাকে কম্পন ট্রান্সফার করবে, এই কণাগুলো একই সাথে উপর নিচ দোল দিবে, এই কণাগুলো একই সাথে তার পাশে কণাকে ট্রান্সফার করবে। এইভাবে করে আমার আস্তে আস্তে কম্পনটা আমার কানের দিকে এসে পৌঁছাবে। বুঝা গেছে? আচ্ছা, এবার কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে পিওর ফিজিক্সে অ্যাকচুয়ালি কি কম্পনই হচ্ছে কি ট্রান্সফার হয়? এই কম্পনটাকে আপনাদের বইতে এক জায়গায় কম্পনও বলছে, অন্য জায়গায় আবার আন্দোলনও বলছে। এক জায়গায় কম্পনও বলছে ভাইয়া, অন্য জায়গায় আবার এটাকে আন্দোলনও বলা হয়েছে। তাহলে আমার এবার বেসিক কোশ্চেন হচ্ছে ভাইয়া, কম্পন কি এভাবে আসলে ট্রান্সফার হয়? মাথায় রাখবেন, কম্পন বা আন্দোলন আসলে ট্রান্সফার হয় না, ট্রান্সফার হয় আসলে শক্তি। শব্দ কি এক প্রকার শক্তি না? আপনি পিরিচটা মেঝেতে ফেলছেন, মেঝেতে ফেলার পরে কি হইছে, সে কি কম্পিত হইছে। যখন কম্পিত হচ্ছে, সে তার পাশের কণাগুলোকে অ্যাকচুয়ালি শক্তি ট্রান্সফার করে। এই পিরিচটা যখন তার এই পাশের কণাকে শক্তি ট্রান্সফার করে, এই কণাটা শক্তি পেয়ে ওপর নিচে আন্দোলন করে, এই কণাটা শক্তি পেয়ে ওপর নিচে আন্দোলন করে, এবং একই সাথে হচ্ছে কিন্তু। তারপরে কি করতেছে, শক্তি পেয়ে উপর নিচ আন্দোলন করার পরে সে সুন্দর মতো তার পাশের কণাকে শক্তিটা ট্রান্সফার করে দেয়। এখানে আপনাদের বইতে কম্পন বলা আছে যে এক কণা থেকে আরেক কণায় আসলে কম্পন ট্রান্সফার হয়। কম্পন হচ্ছে আদান প্রদান হয়, এরকম না। কম্পন আসলে আদান প্রদান হয় না, আসলে শক্তির আদান প্রদান হয়। বাট আপনাদের বইতে যেহেতু কম্পন আছে, কম্পন নিয়েই করেন। বাট ইনডেপথে একটা আপনাদের কনসেপ্ট দিলাম যে এটা আসলে একটা রং প্রসেস। ঠিক আছে, এবং এটা যে রং প্রসেস এটা আমি বলতেছি না, আপনারা যখন উপরে উঠবেন তখনই দেখবেন যে এটা আসলে একটা রং প্রসেস ছিল, যে আপনার শক্তি পেয়ে সে কম্পিত হচ্ছে, বাট কম্পনটাকে সে কখনো ট্রান্সফার করতে পারে না। আচ্ছা, এবার বইটাকে আমরা পড়ি, বইতে কি দেওয়া আছে দেখেন। কম্পনশীল বস্তু শব্দ সৃষ্টি করে। শব্দ কোথা থেকে সৃষ্টি হয় ভাইয়া? কম্পনশীল বস্তুতে সৃষ্টি হয়। ঠিক আছে, শ্রোতা নিকট এই শব্দ আসলে কি করে পৌঁছায়, এটাই তো দেখলাম। একটি উদাহরণ বিবেচনা করা যাক। একটা উদাহরণ দিয়ে তারা কি করলো, বাদ্যযন্ত্রের কম্পনশীল তার বা কোনো সুরশলাকার কম্পনশীল বাহু, এদের চারপাশে বায়ুর
কণাগুলোকে কম্পিত করে। দেখেন তো আমি কি বলছিলাম, পিরিচটা যখন মেঝেতে পড়ছে তার চারপাশে বায়ুর কণাকে এই পিরিচটা কি করছিল, কম্পিত করছিল। ঠিক আছে, বায়ুর কম্পিত অণুগুলো এদের কম্পনকে পার্শ্ববর্তী বায়ুর অণুগুলোতে স্থানান্তর করে। কি স্থানান্তর করতেছে ভাইয়া? এই যে আমি একটু আগে বলছিলাম কম্পনকে, যে এই যে ভাইয়া পিরিচটা পড়ছিল, এই পিরিচটা কি করছে, তার এই বায়ুর কণাগুলোকে কম্পিত করছে, এই বায়ুর কণা কি করছে, তার পাশের কণাগুলোকে এই কম্পিত করছে। বুঝা গেছে? ওকে, তারপর বলা হয়েছে এইভাবে পর্যায়ক্রমিকভাবে শব্দ কোনো মাধ্যমে ঢেউয়ের মধ্য দিয়ে, কোনো মাধ্যমে ঢেউয়ের মধ্য দিয়ে উৎস থেকে শ্রোতার নিকট পৌঁছায়। একটা ঢেউয়ের মাধ্যমে পৌঁছায়, বুঝতে পারছেন? একটা ঢেউয়ের মাধ্যমে পৌঁছায়। এবং মাথায় আপনি রাখবেন, এই যে সিস্টেমটা আমি আপনাকে দেখাইছি না ভাইয়া, এই সিস্টেমটা হওয়ার জন্য অবশ্যই মাধ্যমের দরকার হবে। এই সিস্টেমটা হওয়ার জন্য অবশ্যই মাধ্যমের দরকার হবে। এইটাই হচ্ছে আমার মূল কথা, মাধ্যমে আমার মাস্ট ভাইয়া দরকার হচ্ছে। ওকে, এখানে তারপরে বলা হয়েছে, দেখেন এইটা হচ্ছে আমার সংজ্ঞা এখান থেকে, যে কোনো মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন মাধ্যমের মধ্য দিয়ে চলে বা সঞ্চালিত হয় তাকে ঢেউ বলা হয়। ঢেউ কাকে বলে? কোশ্চেন হচ্ছে ভাইয়া, ঢেউ কাকে বলে? দেখেন, কোনো মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলে, ঠিক আছে, একটু আগে দেখেন বায়ু মাধ্যমের কণাগুলো হইছে না, আমি কি বলছি, এই বায়ু মাধ্যমে যে পিরিচটা পড়ছে এই কণাগুলো কম্পিত হওয়ার জন্য কি আমার বায়ু মাধ্যমে দরকার হইছে? ঠিক তেমনি মাধ্যম আমার বিভিন্ন রকম হতে পারে। এখানে বলা হয়েছে কোনো মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলে আপ ডাউন, ডান বাম বিভিন্ন রকম কম্পন হতে পারে। যে আন্দোলন, এই কম্পনটাকে আমরা কি বলছিলাম বইয়ের কোনো কোনো জায়গায় ভাইয়া আন্দোলন বলা হয়েছে, মাধ্যমের মধ্য দিয়ে চলে। এবং এইটা কি দেখেন, এখানে কি হয়েছে দেখেন তো, এই কম্পনটাকে আমার একটা নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে ট্রান্সফার হচ্ছে না, তার মানে বলতে পারি না আমার মাধ্যমের মধ্য দিয়ে চলতেছে। ওকে, তাহলে মাধ্যমের মধ্য দিয়ে চলে বা সঞ্চালিত হয় তাকে ঢেউ বলা হয়। আচ্ছা, এখানে দেখেন বলা আছে একটি লং বা স্প্রিং নিয়ে এর এক প্রান্তে আঘাত করলে দেখবে স্প্রিংটির সংকোচন এবং প্রসারণের ফলে আন্দোলন সঞ্চালিত হচ্ছে। এই বান্দাটা আবার কি বলা হয়েছে? এবার মনে করেন আমি স্প্রিং নিয়ে যদি একটু আলোচনা করি, এইটার কনসেপ্টটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি তাহলে আপনাদের একটু বুঝতে ইজি হবে। মনে করেন স্প্রিং, স্প্রিং এটা মনে করেন এইখানে আমি একটা দেয়াল দিলাম, এখানে আমি একটা দেয়াল দিলাম, এই দেয়ালের সাথে স্প্রিং এর এক প্রান্ত আমি এই সংযুক্ত করলাম। এই দেয়াল একটা ফিক্সড ওয়াল, এই ফিক্সড ওয়ালে আপনার স্প্রিং এর এক প্রান্ত সংযুক্ত করছি, আরেক প্রান্ত আপনার কি আছে ভাইয়া? খালি আছে। যদি খালি থাকে তাহলে আপনি এবার কি করলেন জানেন? স্প্রিং এর এই মাথাটা আছে না, এই মাথাটা ধরে আপনি এই দিক বরাবর একটা টান দিলেন, মাথাটা ধরে ভাইয়া এদিক বরাবর একটা টান দিলেন। যদি টান দেন তাহলে আসলে কি হবে বলেন তো সিনারিওটা? স্প্রিংটা কি, আপনি যদি এইভাবে একটা টান দেন স্প্রিংটা কি একটু প্রসারিত হয়ে যাবে না? এরকম ভাবে এরকম প্রসারিত হয়ে গেল না এরকম ভাবে। এখন আপনি কি করলেন, এই ওরে বাবা রে, আচ্ছা এটাকে ধরে এই বরাবর টান দিলেন, ঠিক আছে, স্প্রিংটা প্রসারিত হয়ে গেল। এবার আপনি ছেড়ে দিলেন, এভাবে আপনি স্প্রিংটা টান দিয়ে এরকম প্রসারিত করে ছেড়ে দিলেন। তাহলে কি সিনারিও হবে বলেন তো? আপনি যেহেতু টান দিয়ে এই অবস্থায় এনে ছেড়ে দিছেন, স্প্রিংটা একবার এইখানে যাবে, একবার এইখানে যাবে, একবার এইখানে যাবে, একবার এইখানে যাবে, এইভাবে করে আপনার কি আপ ডাউন সামনে পিছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করবে না? তার মানে দেখা গেল যে এখন আমার স্প্রিংটা আসলে কি করবে, এখন আমার স্প্রিংটা একবার এই দিকে যাবে আবার এই দিকে যাবে, অর্থাৎ স্প্রিংটা একবার হচ্ছে এরকম করবে, আবার অর আবার স্প্রিংটা আবার মনে করেন এরকম যাবে। বুঝা গেছে? একবার এই যে আপনি টান দিয়ে যখন ছেড়ে দিচ্ছেন সে এখানে কি হচ্ছে ভাইয়া, এইভাবে হচ্ছে সংকোচিত হয়,
আর এইটাকে কি হচ্ছে ভাইয়া, এই বরাবর আমার আসলে প্রসারিত হয়, ঠিক আছে, সংকুচিত হয় অথবা এরকম প্রসারিত হয়। এইবার আপনি মজার জিনিসটা দেখেন, দেখেন আপনি স্প্রিং এর টান দিছিলেন কোন দিক বরাবর? আপনি স্প্রিং এর টান দিছিলেন আসলে এই দিক বরাবর টান দিছিলেন না? আপনি টান দিছিলেন এই দিক বরাবর। আমার যে স্প্রিংটা আপনার টানের কারণে আসলে চলছিল কোন দিক বরাবর? একটু ভালো মতো দেখেন, আপনি স্প্রিংটা টান দিছিলেন এই দিক বরাবর, আপনি টান দিছিলেন ভাইয়া এই দিক বরাবর, এবং একই সাথে এই টান দেওয়ার কারণে আমার স্প্রিং এর সবকিছু দেখেন তো ভাইয়া, আমার স্প্রিংটা আসলে চলছিল কোন দিক বরাবর? এরকম 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 এরকম, ঠিক আছে। আপনার কি এরকম এরকম হয়েছিল যেটা একটু আগে দেখছিলাম? না, আমার স্প্রিংটা কিন্তু এরকম 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 হয়েছিল। তার মানে আমার স্প্রিংটাও দেখেন কিরকম ভাবে কাজ করছে, একবার এই পজিশনে গেছে, একবার এই পজিশনে গেছে, একবার এই পজিশন, একবার এই পজিশন, এরকম ভাবে হয়েছে না স্প্রিং এর পথ, স্প্রিং এর পথ, স্প্রিং এ চলার পথটাও আমার এরকম এরকম হয়েছে। সো দেখেন যে আপনি যেই লাইন বরাবর টান দিছেন ওই লাইনের মধ্যেই কিন্তু আমার স্প্রিং এর চলার পথটা হয়ে গেছে। আপনি টান যেইভাবে দিছেন, যেই লাইন বরাবর দিছেন ওই লাইনের মধ্যেই কিন্তু দেখেন তো, ওই লাইনের মধ্যেই কিন্তু আমার ওই স্প্রিংটার সামনে পেছনে সামনে পেছনে সামনে পেছনে করতেছে। এইটাকে অ্যাকচুয়ালি এক প্রকার তরঙ্গ বলা হয়। আবার এরকমও হয় যে এরকমও কনসেপ্টও আমরা দেখি যে মনে করেন আপনি তারে বল দিছেন এই দিক বরাবর, বাট তার আন্দোলন হচ্ছে ভাইয়া আসলে এই দিক বরাবর, মানে সে 90 ডিগ্রি, সে 90 ডিগ্রি পথে তার টান বা বলের 90 ডিগ্রি পথে এভাবে আন্দোলন করতেছে, মানে কম্পন দিচ্ছে। এখানে আপনি স্প্রিং এর ক্ষেত্রে দেখলেন আপনি যেই দিক বরাবর টান দিছেন ওই টানের ওই লাইন বরাবরই আসলে সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ এভাবে আন্দোলন দিচ্ছিল। বাট আরেকটা দেখা যায় এরকমও আছে যে আপনি টান দিছেন যে লাইন বরাবর, আপনার সেই টানের লাইনের সাথে 90 ডিগ্রিতে সে আসলে আন্দোলন বা কম্পন দেয়। এইটাও আপনি সামনে গিয়ে দেখতে পারবেন পরবর্তী ক্লাসে, ঠিক আছে। আমি জাস্ট বলে রাখলাম যে তাহলে স্প্রিং এর কাজটা কিরকম হচ্ছে দেখেন ভাইয়া, যে এখানে দেখেন বলা হয়েছে একটি লম্বা স্প্রিং নিয়ে এক প্রান্তে কি করছি ভাইয়া, আমি এক প্রান্তে হচ্ছে আঘাত করলে স্প্রিং এর সংকোচন ও প্রসারণের ফলে আন্দোলন সঞ্চালিত হবে। আমার সংকোচন এবং প্রসারণ হচ্ছে দেখেন, এইটা হচ্ছে আমাদের প্রসারণ, এইটা হচ্ছে সংকোচন। তরঙ্গের দিক, স্পন্দনের দিক, তরঙ্গের দিক মানে কি? তরঙ্গের দিক মানে কি যে আসলে আমার স্পন্দনের দিক হচ্ছে আসলে কিভাবে কম্পিত হচ্ছে বা আন্দোলিত হচ্ছে, আর তরঙ্গের দিক মানে হচ্ছে সে আসলে তার শব্দে যে সঞ্চালন, এই শব্দের সঞ্চালন আসলে কোন দিক বরাবর হচ্ছে। দুইটা কিন্তু ভাইয়া আলাদা কনসেপ্ট, কম্পন মানে হচ্ছে, স্পন্দন মানে হচ্ছে কম্পনের দিক, মানে কিভাবে আন্দোলন করতেছে। এইটা স্পন্দনটা হচ্ছে আপনার কম্পনের দিক, অর্থাৎ অণুগুলার, এইটা আসলে অণুর ক্ষেত্রে হয়ে থাকে, দেখেন আপনার এইখানে আসলে আমার এই যে স্প্রিং এর পথ বলতে আসলে কি বোঝাচ্ছিল, টানটা যখন আমি দিছিলাম, আমি যখন এইটাতে আমি এই বরাবর টান দিছিলাম, আমার কণাটা মনে করেন এখানে একটা কণা আছে, এইখানে একটা কণা আছে, এই কণাগুলো কি করতেছিল, একবার আমার এই দিকে যাচ্ছিল, একবার আমার এই দিকে যাচ্ছিল। এই কণাটা কি করতেছিল, একবার এই দিকে যাচ্ছিল, একবার এই দিকে যাচ্ছিল। এটা কি কণার কম্পনের দিক না? কণা বা অণুর কম্পনের দিক। এটাই হচ্ছে আসলে আমাদের এই স্পন্দনের দিক। আর তরঙ্গের দিকটা হচ্ছে আসলে শক্তি, বা এখানে তো আমি বলছিলাম যে এটা শক্তি দিয়ে বোঝানো হয়, এটা আসলে বেসিক কনসেপ্ট। তার মানে শক্তিটা আসলে কোন দিক বরাবর যাচ্ছে, শক্তিটা আসলে ভাই আমার কোন দিক বরাবর যাচ্ছে, তরঙ্গের দিক মানে শক্তি প্রবাহের দিক। শক্তিও কিন্তু আমার এই অ্যালাইন বরাবরই যাচ্ছে, তাই না? শক্তিও কিন্তু আমার এই অ্যালাইন বরাবরই যাচ্ছে, এই অ্যালাইন বরাবর যাচ্ছে। এবং এই সিনারিওতে দেখা যায় যে আপনার কম্পন হচ্ছে উপরের নিচে,
আমার কম্পন হয় উপরে নিচে, বাট শক্তি যায় আমার তার সাথে 90 ডিগ্রিতে। শক্তি যায় আসলে তার সাথে আমার 90 ডিগ্রিতে। এইটা তখন আবার অন্যরকম সিনারিও রোল প্লে করে। বুঝা গেছে? স্প্রিং এর ক্ষেত্রে মাথায় রাখবেন, স্প্রিং এর ক্ষেত্রে মাথায় রাখবেন আপনার কম্পন যেদিকে হয়, কম্পন যে দিকে হয় শক্তির প্রবাহ আমার সেম দিকে হয়। শক্তির প্রবাহ আমার সেম দিকেই হয়। শক্তির প্রবাহ আমার সেম দিকে হয়। ঠিক আছে? এখন শক্তির প্রবাহটাই আসলে তরঙ্গের দিক আকারে আমরা বলি। শক্তির প্রবাহটাই তরঙ্গের দিক আকারে বলি। এবং আমি আগেই বলে নিছি যে আসলে আমরা কম্পন দিয়ে জিনিসটা বুঝাচ্ছি, বাট কম্পনের জায়গায় যদি শক্তি রূপান্তরটা আপনি বলেন যে একটা কণা শক্তি পেয়ে কম্পিত হয়েছে, ওই কণাটা এই তার মধ্যে থাকা শক্তিটা পাশে কণাকে ট্রান্সফার করছে, পাশে কণাটা শক্তি পেয়ে উপর নিচে আন্দোলন করছে, তার পাশে কণাকে শক্তি ট্রান্সফার করছে। এইটা বুঝলে, এইটা যদি মাথায় থাকে তাহলে এই জিনিসটা আপনারা ভালো মতো বুঝতে পারবেন। সো দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে টুকটাক ভাবে ভালো মতো আমরা আগায় যাচ্ছি আশা করে। এই টপিকটা ধরতে পারছেন। এই টপিকটা একটু কনসেপচুয়াল, এই টপিকটা একটু কনসেপচুয়াল এবং আপনি এই পার্টটা যদি ভালো মতো বুঝতে পারেন, এই চ্যাপ্টারের মানে বেসিক পার্টটা আপনারা কভার আপ হয়ে গেছে, একদম পিওর বেসিক পার্টটা কভার আপ হয়ে গেছে। আচ্ছা, এবার আপনি কি করবেন ভাইয়া, এটা যদি আপনার তাও বুঝতে সমস্যা হয়, তাও যদি বুঝতে সমস্যা হয়, ট্রাই করবেন ক্লাসটাকে আবার রিক্যাপ করতে, রিক্যাপ করে ঠান্ডা মাথায় বুঝতে, প্রত্যেকটা শব্দ আমি যে বলছি এটা মাথায় ক্যাচ করতে, দেখবেন আপনি 100% বুঝে যাবেন। ঠিক আছে? আমি ট্রাই করছি আপনাদেরকে প্রত্যেকটা ইঞ্চ টু ইঞ্চ হচ্ছে বলে দেওয়া। আচ্ছা, এবার হচ্ছে শব্দের সঞ্চালন। শব্দ আপনার গ্যাসীয় মাধ্যম থেকে সঞ্চালিত হইতে পারে, শব্দ আপনার তরল মাধ্যমে সঞ্চালিত হইতে পারে, শব্দ আপনার হচ্ছে কঠিন মাধ্যম দিয়েও আমার সঞ্চালিত হতে পারে। সো বিভিন্ন রকম মাধ্যম দিয়ে সঞ্চালিত হচ্ছে। কিভাবে আপনি একটু লক্ষ্য করেন। শব্দ সঞ্চালনের জন্য কিসের প্রয়োজন হয়? শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। আবার কিছু কিছু, এটা কি শব্দ এক প্রকার কিন্তু তরঙ্গ, মাথায় রাখবেন। শব্দ কিন্তু এক প্রকার ভাইয়া তরঙ্গ। শব্দ হচ্ছে, আমি ফার্স্টে বলছিলাম শক্তি, বাট শব্দের রূপটা হচ্ছে আসলে তরঙ্গ আকারে। শব্দের রূপটা হচ্ছে ভাইয়া আসলে তরঙ্গ আকারে। এবং মাথায় রাখবেন যে শব্দের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। আবার কিছু কিছু পার্টিকেল আছে যাদের তরঙ্গ আকারে পেতে আপনার কোনো মাধ্যমের দরকার হয় না। তরঙ্গ আকারে পেতে আপনার মাধ্যমের দরকার না, যেমন আলো। আলোও কিন্তু শব্দের মতো এক প্রকার তরঙ্গ। ঠিক আছে? কিন্তু আলো সঞ্চালনের জন্য আপনার মাধ্যমের দরকার হয় না। পরবর্তী ক্লাসে গিয়ে জানবেন। ঠিক আছে? এখানে বলা হচ্ছে এই মাধ্যমটা আমার কঠিন, তরল বা বায়বীয় হতে পারে, প্যারা নেই। আচ্ছা, শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে। এখন কথা হচ্ছে যে কঠিন মাধ্যমে কেন শব্দ সব থেকে দ্রুত চলে? মাথায় রাখবেন কঠিন মাধ্যমে যে আমার এই পদার্থটা আছে, এই পদার্থের গঠনটা খুবই স্ট্রাকচারড ওয়েতে থাকে। আমি যদি একটুখানি বলি, মনে করেন এইটা একটা আমার কঠিন মাধ্যম, এইটা হচ্ছে আমার একটা কঠিন মাধ্যম। এই কঠিন মাধ্যমের মধ্যে কি আছে? অনেকগুলা কণা আছে, অনেকগুলা কণা আছে বা অণু পরমাণু বলতে পারেন। এরকম, এই যে, এইবার দেখেন তো, আমি যে এই কঠিন মাধ্যমটা আঁকছি বা কঠিন বস্তুটা আঁকছি, কঠিন বস্তু, আমি যে কঠিন বস্তুটা আঁকছি, এই কঠিন বস্তুর মধ্যে যে কণাগুলো আছে সেটা কি খুব সুগঠিত অবস্থায় আছে না? খুবই সুগঠিত অবস্থায় আছে না? সুগঠিত অবস্থায় আছে না? এবার চিন্তা করেন তো, এই মাধ্যমের কণাগুলো যেমন সুগঠিত অবস্থায় আছে, তেমনি কি অবস্থায় আছে বলেন তো? তেমনি এটা কিন্তু আপনার কাছাকাছি আছে, কণাগুলো আমার কাছাকাছি আছে, কণাগুলো আমার কাছাকাছি আছে। তাই খুব সহজে আন্দোলনগুলো ট্রান্সফার করে দেওয়া যায়। খুব সহজেই আপনার পরপর চোখের পলকে আন্দোলনগুলো আপনি ট্রান্সফার করে দিতে পারবেন। অর্থাৎ চোখের পলকে আপনি শক্তি ট্রান্সফার করে দিতে পারবেন। অর্থাৎ চোখের পলকে এক কণা থেকে আরেক কণায় হচ্ছে আপনি কম্পনটা ট্রান্সফার করে দিতে পারেন। যেটাই মনে রাখেন রাখেন, সমস্যা নেই। সো আপনি চোখের পলকে আপনি কি করতে পারবেন? খুব সহজে, খুব সহজে, খুব সহজে আপনি কণার
আন্দোলন ট্রান্সফার করে দিতে পারবেন, ট্রান্সফার করে দিতে পারবেন। বুঝা গেছে? আচ্ছা, এখানে বলা হয়েছে তারপর তরল মাধ্যমে, তারপরে কঠিন মাধ্যমে যতটা দ্রুত চলে তার থেকে হালকা কম দ্রুত চলে হচ্ছে আমার তরল মাধ্যমে। এখন তরল মাধ্যমে কিভাবে হালকা কম দ্রুত চলে? মনে করেন এইটা তো আমার পানি, এইটা আমার পানি, ধরেন এইটা হচ্ছে আমাদের পানি, যেটা এক প্রকার তরল মাধ্যম। এই পানিতে আপনার মনে করেন কণা আছে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এরকম হাজারটা কণা আছে। দেখেন তো এই কণাগুলো স্ট্রাকচার, এই কণাগুলো স্ট্রাকচার কি কোনো সুগঠিত অবস্থায় আছে? এই কণা কি কোনো রকম ভাইয়া সুগঠিত অবস্থায় আছে? না, এই কণাগুলো সুগঠিত অবস্থায় আছে ঠিকই, কিন্তু কঠিন অবস্থার মতো সুগঠিত না। এইখানে কণাগুলো আমার কঠিন অবস্থার মতো সুগঠিত না। এখানে কঠিন অবস্থার মতো আমার সুগঠিত না, তাই কঠিন অবস্থার মতো তারা দেখেন এই কণা দুটা কাছাকাছি, আবার এই কণা দুটা কিন্তু কিছুটা ডিস্টেন্সে আছে। এই কণাটা যতটুকু কাছাকাছি আছে, এই কণা আর এই কণা কি ততটুকু ডিস্টেন্সে আছে, তার মানে সুগঠিত হচ্ছে কিন্তু কঠিন পদার্থের মতো না। তার মানে এই কণাগুলো কি এই কঠিন পদার্থের মতো কেউ কেউ কাছাকাছি থাকে, আবার কেউ কেউ কাছাকাছি থাকে না। তার মানে কি এটা খুব সহজে, মানে কঠিন পদার্থের মতো খুব সহজে আন্দোলন সে ট্রান্সফার করে দিতে পারে না। তার মানে এইটা আমার কঠিন পদার্থের মতো, কঠিন পদার্থের মতো আমার আন্দোলন ট্রান্সফার করতে পারে না। বুঝা গেছে? আচ্ছা, এরপরে সবচেয়ে কম দ্রুত চলে হচ্ছে আমার বায়ু মাধ্যমে। কেন বায়ু মাধ্যমে? বায়ু মাধ্যমে আপনি জানবেন যে বায়ু মাধ্যমে কণাগুলো একদম স্ক্যাটার্ড অবস্থায় থাকে, তার মধ্যে কোনো আমার নাই, সুগঠিত কোনো কণার বিন্যাস নাই, কোন সুগঠিত কণাগুলো কোনো স্ট্রাকচার ফরম্যাটে একদমই থাকে না, একদমই না। যেহেতু সে স্ক্যাটার্ড অবস্থায় থাকে, তার মধ্য দিয়ে আপনি শব্দ খুব দ্রুত চালাতে পারবেন না, কঠিন বা তরলের মতো। বুঝা গেছে? আচ্ছা, এইবার বলা হয়েছে যে আপনার তরল পদার্থে শব্দের সঞ্চালন ও শব্দের বেগ। শব্দ সঞ্চালনের জন্য আমার কিসের দরকার হয় ভাইয়া? মাধ্যমের দরকার হয়। শব্দ সঞ্চালনের জন্য আমার কি দরকার হচ্ছে ভাইয়া? মাধ্যমে দরকার হচ্ছে। মাধ্যম ছাড়া আপনি কখনোই কি করতে পারবেন না? শব্দ সঞ্চালন করতে পারবেন না। মাধ্যম ছাড়া আপনি কখনোই শব্দকে সঞ্চালন করতে পারবেন না। শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে, তারপরে তরল মাধ্যমে, তারপরে বায়বীয় মাধ্যমে। আমরা একটু আগে দেখছি। তার মানে এখানে দেখেন যে কঠিন মাধ্যমে শব্দ বায়ু তরলের চেয়ে দ্রুত ভালোভাবে সঞ্চালিত হয়, ঠিক আছে? এবং এখানে একটা ছক দেওয়া আছে কিভাবে সঞ্চালিত হয়। দেখেন, বায়ু মাধ্যমে শব্দের বেগ এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু কনস্ট্যান্ট 343 মিটার পার সেকেন্ড। 343 বায়ুতে শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগে আমি জানতাম 330, 330 और 332, 330 और 332 আমি এইটা জানতাম, ঠিক আছে? সো 343 তো আমি জানি না। আচ্ছা, আমি এটা নেক্সট ক্লাসে আপনাদেরকে তাও ভালো মতো এটা বলবো, নেক্সট ক্লাসে। এইটা আমি একটু স্টার্ট দিয়ে রাখলাম, এটা আমি একটু ভাইয়া স্টার্ট দিয়ে রাখলাম। আমাকে আগে একটু চেক করতে হবে আপনাদের নতুন বইতে হচ্ছে, বা আপনাদের নতুন বছরের যে বইটা আসছে আপডেটেড বা যেটাই হোক, ওটাতে আপনাদের কি দেওয়া আছে ওই অনুযায়ী আমি এটাকে প্লটিং করব। ওকে, তারপরে দেখেন যে পানিতে শব্দের বেগ 1496 মিটার পার সেকেন্ড, এটা একটু মাথায় রাখবেন। অ্যালুমিনিয়ামের শব্দের বেগ 6420 মিটার পার সেকেন্ড, 6420 মিটার পার সেকেন্ড। দেখেন, বায়ুতে কম, বায়ু থেকে পানির তার থেকে একটু বেশি, পানি থেকে আবার কঠিনে তার থেকে আরো অনেক বেশি, অনেক বেশি না, কারণ এইটা কি সব থেকে সুগঠিত অবস্থায় ছিল, এটা কি আমার কঠিন থেকে অল্প পরিমাণ সুগঠিত ছিল, আর এই বান্দা একদম স্ক্যাটার্ড অবস্থায় ছিল। তাহলে এই তিনটা মাথায় রাখতে হবে। বায়ুটা আমি নেক্সট ক্লাসে বলে দিচ্ছি, পানিটা হচ্ছে 1496, আর অ্যালুমিনিয়ামেরটা হচ্ছে 6420 মিটার পার সেকেন্ড।
শব্দের একক হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। ওকে, বিভিন্ন মাধ্যমে শব্দ বিভিন্ন বেগে সঞ্চালিত হয়। আপনার মাধ্যম যদি চেঞ্জ হয়ে যায় ভাইয়া, শব্দের সঞ্চালনও আপনার বা শব্দের যে বেগ, এই বেগটাও আপনার কি হয়ে যাবে ভাইয়া, চেঞ্জ হয়ে যাবে। কঠিন মাধ্যমে শব্দ বায়ু তরল মাধ্যমের চেয়ে বেশি দ্রুত চলে, এটা তো বারবারই বলতেছি। আবার শব্দ বায়ু মাধ্যমের চেয়ে দ্রুত ও ভালোভাবে তরল মাধ্যমে সঞ্চালিত হয়, ঠিক আছে। আবার বায়ু মাধ্যমের চেয়ে দ্রুত ভালোভাবে সঞ্চালিত, ভালোভাবে তরল মাধ্যমে সঞ্চালিত, হ্যাঁ এটাই তো বললাম, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমি বারবার বলছি। তার মানে আজকের ক্লাসে আমরা আসলে কি কি দেখলাম? আজকের ক্লাসে প্রথমে আমরা শব্দের যে বেগের কিভাবে শব্দ আমরা কিভাবে পাচ্ছি বা শব্দ কিভাবে আমরা শুনি, এটা একটা বেসিক কিছু উদাহরণ দেওয়া হলো। তারপরে শব্দ কিভাবে সঞ্চালিত হয়, মানে কম্পনশীল বস্তু থেকে আমাদের কান পর্যন্ত কিভাবে আসে, এটা আমরা দেখলাম। এবং আমরা এখানে দেখলাম যে এখানে আসলে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আমাদের যে শক্তিবাদ কম্পনের ট্রান্সফার, আর একটা হচ্ছে অনুর কম্পন। এমন হতে পারে আমরা শব্দের ক্ষেত্রে দেখলাম অনু যেই দিকে কম্পিত হচ্ছে, শক্তির ট্রান্সফারও আমার সেই দিকে হচ্ছে, শক্তি ট্রান্সফারও আমার ভাইয়া সেই দিকেই হচ্ছে। আবার কিছু কিছু পদার্থ আছে শক্তি ট্রান্সফার যেদিকে হয় তার সাথে অনুর কম্পনটা আমার 90 ডিগ্রিতে হয়, ঠিক আছে। সো শব্দটা আমার অ্যাকচুয়ালি এভাবে বলা হয় যে কম্পনের দিক যেই দিকে থাকে, তরঙ্গ বা শক্তি ট্রান্সফারও আমার সেই দিকেই থাকে। বুঝা গেছে? ওকে, তারপরে হচ্ছে শব্দের বেগটা নিয়ে আলোচনা করলাম এবং আমরা দেখলাম কঠিনে সব থেকে বেশি বেগ থাকে। কেন থাকে? কারণ কঠিন পদার্থের অণু বা কণাগুলো খুবই সুগঠিত থাকে। তারপরে তরল পদার্থের কণাগুলো কঠিনের মতো অতটা সুগঠিত না, বাট বায়বীয় বা বাতাস থেকে তো ভালো, তখন তার বেগটা কিছুটা কমে যায়। আর বাতাসের কণাগুলোর কোনো গঠনই থাকে না, একদম স্ক্যাটার্ড অবস্থায় থাকে। তার এইখানে তার অথবা এই মাধ্যমে আমার শব্দের বেগটা কি হয়, সব থেকে কম হয়। এবং মেজর ফ্যাক্টটা হচ্ছে আপনার শব্দ সঞ্চালন বা শব্দ যে আমরা শুনতেছি, এটার জন্য একটা মাধ্যমের দরকার হবে। আমার যদি এখানে কোনো মাধ্যমই না থাকতো, আপনি আমার মনে করেন মুখের সামনে এসে গলা ফাটায়ে আমার নাম ধরে চিল্লান, আমি শুনতে পারবো না। বুঝা গেছে? তার মানে শব্দ সঞ্চালনের জন্য আমার কি দরকার ভাইয়া? অ্যাকচুয়ালি মাধ্যমের দরকার। সো আশা করি আজকের এই লেকচারে যে বেসিক কনসেপ্ট এটা আপনারা ধরতে পারছেন। এবং আমি আবার বলতেছি ভাইয়া, এই জিনিসটা আ আ আ আ কোথায়, এই যে শব্দের সঞ্চালন, এই জিনিসটা কিন্তু আমি একদম চিত্র এঁকে দেখাই দিছি, একদম ভাইয়া চিত্র এঁকে হাতে ধরে দেখাই দিছি। এই জিনিসটা আপনারা খুব সুন্দরভাবে মাথায় সেট করে ফেলবেন, ঠিক আছে। সো ভাইয়া আজকের ক্লাস এতটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততদিন সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এবং ইয়েস, পড়ার এই ক্লাস করার পরপরই কিন্তু বই খাতা হাতে নিবেন, আর পারলে একটু নোট করে ফেলবেন। ভাইয়া যেভাবে চিত্র একটু আঁকড়াইছে, এই জিনিসগুলো যদি দেখেন পরবর্তীতে দেখবেন আপনি যখন রিভিশন দিচ্ছেন আপনার এই চিত্রগুলোই মাথায় ঘুরতেছে। সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।